কাইন্ড হার্টেড, দয়ালু। আর দ্বিতীয় গুণ হচ্ছে আমার ভালো, যেটা দ্বিতীয় গুণ, আমি সব স্তরের মানুষের সঙ্গে মিশতে পারি। লেবার হতে আপনি যত বড় অফিসার হতে তার একেবারে মিশতে পারি। আর 10 বলতে আমি খুব হট করে কখনো কখনো রেগে যাই, বদরাগি হয়ে যাই আর কি। এটা আমার একটা বদগুণ। আরেকটা বদগুণ আমার হচ্ছে আমি টুকটাক অন্যের সমালোচনা করি, টুকটাক করি, এটাও একটা বদগুণ। আরও বদগুণ আছে, বদগুণ বেশি আমার। এবার প্রত্যেকেই নিজেকে নাম বলবে, আর দুটো ভালো গুণ আর দুটো খারাপ গুণ বলবে। হ্যাঁ, বলো দুটো ভালো গুণ, দুটো খারাপ গুণ। আমি তো নিজেকে শুরু করলাম। খারাপ গুণ না, দেখো খারাপ গুণ খুঁজে দেখছে, নিজেকে দেখবে খারাপ গুণ ভালো গুণ, এটা ডায়েরিতে নোট করবে কতগুলো ভালো গুণ আছে, কতগুলো খারাপ গুণ আছে। নিজেকে বিশ্বাস নাও, আমি এই দুটো বলবো, হয়ে গেল। বলো, শোনা যাবে না তো কিছু। হ্যাঁ, ও তাড়াতাড়ি মন দিতে পারবে। লিখবে, নিজে নিজে লিখবে, ভালো গুণ আর খারাপ গুণ লিখবে। পড়তে ভালো লাগে না, গরমে মুড়ি বসে যাবে করবো। তুই বলবি, তুই অত্যাধিক বলতে হবে না, যেটুকু বলেছো। নিজেকে একটা খাতায় আমার ভালো গুণ, আমার খারাপ দোষ, নিজে এই দিকে লিখবে, আর বাম দিকে আর ডান দিকে। ভালো দিকটা ডান দিকে লিখবে, আর খারাপটা বাঁ দিকে লিখবে। এটাকে কি করে মাইনাস আর প্লাসে আনা যায়, মানে খারাপটাকে কমিয়ে প্লাসে কিভাবে আনা যায়, সেটার একটা চর্চা করবে। আর পারলে আমাকে লিখে গোপন থাকবে, আমাকে দিবে, তাহলে আমি অ্যানালাইসিস করতে ভালো পারবো। কথাগুলো বোঝা গেল? এটা হচ্ছে মানুষকে নিজেকে নিজে জাজ করার একটা বড় মাধ্যম। এই জন্য মাধ্যম, আমি কোন জায়গায় কোন পজিশনে দাঁড়িয়ে আছি, আমার ভালো গুণগুলো কি কি, যদি আমি এটা সুন্দর করে লিখতে পারি, বুঝতে পারি, তাহলে ওটার চর্চাটা বেশি হবে। খারাপ গুণগুলো যদি আমি লিখি, সেটাকে কি করে আমি মাইনাস থেকে ভালো গুণে নিয়ে যাব, প্লাসে নিয়ে যাব, ভালো থেকে নিয়ে যাব, সেটা তোমরা চেষ্টা করবে। এবং আজকে গিয়ে রাতে গিয়ে বসে নিজের খাতাতে হোক
পাতাতেও লিখবে, একদম অবলীলাক্রমে লিখবে। তোমার যত খারাপ গুণ আছে সেটাও লিখবে, ভালো গুণ আছে নিজেকে দেখবে, যাচাই করবে। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমাদের বলি একটা গল্প দিয়ে শুরু করি। 1984 সালে বস্টন শহরে এক আসামি ফাঁসির অর্ডার দেওয়া হয়। অর্ডারটা এই জন্যই দেওয়া হলো তার ফাঁসি হবে, অর্ডার দেওয়া হলো। যারা জুরিরা ছিল, যারা বিচারক, ওদের জুরি বলা হয়, বিচারকরা দেখলো একে ফাঁসি না দিয়ে একে কবরা সাপ দিয়ে দংশন করে মারা হবে, মানে সাপ কেটে দিয়ে মারা হবে। তাই হলো না, হয়নি। কি করা হলো, তার চোখটা বেঁধে দেওয়া হয়েছিল আর দুটো আলপিন বা সেপ্টিপিন নিয়ে আসা হয়েছিল। চোখ বন্ধ অবস্থায় তার এইরকম করে দুটো পিন তুলে দেওয়া হলো। ঠিক কিছুক্ষণের মধ্যেই 10 বা 15 মিনিটের মধ্যে সে মারা গেল। মারা যাওয়ার পর অদ্ভুত ব্যাপার, তাকে তো আলপিন মারা হয়েছে, কিন্তু কি শুনেছে সে কবরা সাপ দিয়ে মারা হবে। ফলে ওর নেগেটিভ সেন্সটা ওর কাজ করতে শুরু করলো, আমাকে কবরা সাপ মানে নিজের শরীরে বিষক্রিয়া শুরু হলো। শুরু হওয়ার পর সে মারা গেল। বিজ্ঞানীরা সেই পোস্টমর্টমে রিপোর্ট দেখলো সাপের বিষ ছিল না, আলপিন ছিল। কেন হলো? দেখছে না ওর শরীরে বিষক্রিয়া হচ্ছে না। যেহেতু ও নেগেটিভ চিন্তা করেছে আমাকে সাপ দিয়ে মারা হবে, ওটা কোষগুলো কাজ করতে 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 বিষাক্ত হয়ে গেছে, মারা গেছে। এটাই হচ্ছে বাস্তব। তুমি যদি নেগেটিভ চিন্তা করো তোমার জীবনটা নেগেটিভের দিকে যাবে, তুমি যদি পজিটিভ চিন্তা করো তাহলে তোমার জীবনটা পজিটিভ দিকে যাবে। মানুষ 25 বছর বয়স পর্যন্ত ভয়ে আত্মস্থ হয়ে কিছু কাউকে বলতে পারে না। 50 বছর বয়সে আমার তো কিছুই বলা হলো না, আর মরার আগে আমার তো কিছুই করার নেই, এরকম একটা ভাবনা নিয়ে চলল। এটা হচ্ছে একটা গল্প বললাম, কিন্তু বাস্তব তাই। তোমাদের প্রত্যেকদের আমি দেখতে পাচ্ছি তোমাদের মুখগুলো উজ্জ্বল, এক একজনে এক একটা তোমাদের প্রতিভা নিয়ে এসছো পৃথিবীতে। তোমার কখনো কখনো মনে হয় ও তো ইংরেজিটা ভালো পারে, আমি তো পারি না, এটা মনে হয়। কিন্তু ও যে সবগুলো ভালো পারে তাও নয়, ও চেষ্টা করে বলে পারে, আর তুমি চেষ্টা করো না বলে পারো না। আসলে আমরা মনোযোগী হতে পারি না। আমাদের প্রথম কাজটা হচ্ছে অ্যাটেনশনটা আমরা দিতে পারি না। ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আমরা অ্যাটেনশনটা আমাদের নেই। ধরো আমি একটা শিক্ষক, তোমাকে পল সায়েন্স পড়াচ্ছি, সুন্দর করে পড়াচ্ছি, খুব মন প্রাণ দিয়ে পড়াচ্ছি। যে অ্যাটেনশন দিল সে কিন্তু অনেকটা বুঝে গেল, আর যে অ্যাটেনশন দিল না অর্থাৎ মনোযোগটা দিল না, সে টিচার কি বলছে, কি জিনিসটা বলছে সুন্দর করে বুঝিয়ে ব্যাখ্যা করে যে অ্যাটেনশন দিল সে বুঝে গেল। আবার এই অ্যাটেনশন দেওয়ার পর বোঝার পর সে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, সে টিচারের কথা চিন্তা করতে করতে যখন যাবে তার অর্ধেক পড়া হয়ে গেছে। আর ঘরে গিয়ে যদি ওই পল সায়েন্সটা করো তাহলে দেখবে তোমাদের কাজটা অনেকটা হয়ে গেছে। অ্যাটেনশন দেওয়ার কি কি পদ্ধতি, মানে পড়া মনে রাখার সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে টিচার যেটা পড়ালো সেটা মনোযোগ দিয়ে শোনা। এটা ধীর স্থির ভাবে সেই সময় ক্লাসে যদি মনোযোগ দিয়ে শোনো, তোমার পড়া 25% হয়ে যাবে। আবার যে পড়াটা পড়লো আর টিচার ছুটি দিয়ে দিল, ওটা যদি ভাবতে ভাবতে চলে যাও তাহলে তোমার 50% পড়া হয়ে যাবে। আবার ঘরে গিয়ে তুমি যদি যেই পড়াটা পড়ালো সেটা যদি একবার খুলে দেখো বইটা,
তাহলে 70% হয়ে যাবে। আর রাতে যদি তুমি ওই পড়াটা আবার মনোযোগ সহকারে ভিতরে ভাসিয়ে নিয়ে আসলে তোমার সময় এটা যদি অভ্যাস করতে পারো, প্রত্যেকটাই পড়াই রাতের সময় ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে যদি প্রথম 7 দিন খুব কষ্ট হবে, তারপরে দেখবে আস্তে আস্তে তোমার টোটাল জিনিসটা মেমোরাইজ হয়ে যাচ্ছে, স্ট্রং হয়ে যাচ্ছে। এই অদ্ভুত পদ্ধতি। আমি বাংলাদেশে 20 দিনের মতো থাকলাম, সেখানে আমি এখন প্রতিটা মুহূর্তের কথা আমি বলে দিতে পারি। কারণ আমি যখন ঘুমাতে যেতাম তখন আমি কোথায় কোথায় বেড়ালাম, কোথায় কোথায় গেলাম, কার বাড়িতে কি খেলাম, সেটা কিন্তু আমি প্রতিদিন মেমোরাইজ করেছি, আমার ব্রেনে স্টোরে মেমোরাইজ করেছি। এখন 20 দিনের ওই গল্পটা, আমার যে ভ্রমণ কাহিনীটা আমি লিখছি, আমার সুন্দরভাবে চলে আসে। এটা যদি আমি ওই যে রাতের শোয়ার সময় যদি না চিন্তা করতাম, তাহলে কিন্তু এটা আসতো না বা হতো না। তাই তোমাদের প্রত্যেককে বলছি, তোমাদের বাবা মা তোমাদের যখন ভালো খাচ্ছে তখন চিন্তা করছে আমার মেয়েটা তো ভালো খাচ্ছে না, মাঝে মাঝে জলটা তো পাচ্ছে না। ওদের মুখগুলো চিন্তা করে তুমি যদি তোমার মতো করে নিজেকে উপযোগী করে তোলো, তাহলে দেখবে প্রত্যেকেই 90% নাম্বার নিয়ে বেরোবে। আমার ইচ্ছা আছে 12 বেস্টটা প্রত্যেকেই যেন 90%-এর মধ্যে পায়। এটা আমার একটা চ্যালেঞ্জ হিসাবে আমি নিয়েছি। তোমরা যদি এটা চেষ্টা করো তাহলে অবশ্যই অবশ্যই পারবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার যেটা বক্তব্য, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, একটু দেখো তো মেয়ে বা ছেলেরা বিয়ে করতে গেলে কাকে আগে দেখা উচিত? মেয়েদেরকে ছেলেকে মেয়েরা ছেলেকে দেখে। এটাই আমার আপত্তি, এটাই নিয়ে আন্দোলন করছি। মেয়ে কিংবা লেখো, পয়েন্টটা লেখো। কেন হয় বিচার হতে হবে। এই জায়গাটাকে তোমাদের জয়ী হতে হবে। বুঝতে পারলা প্রশ্নটা? মেয়ে কিংবা ছেলে কে প্রথমবার কার বাড়িতে দেখতে যাবে? কে প্রথমবার ধরো তোমার আব্বা তোমাকে দিয়ে দিচ্ছে, তোমরা এটা করবে, শুধু তোমরাই করো। তো তারা কি হলো, মেয়েদের কষ্ট কোথায় কি জানো? ধরো তোমার জন্য একটা ছেলের বাড়িতে দেখতে গেছে, তোমার খালু, তোমার মামা, তোমার কাকা, তোমার জেঠা, তোমার বড় আব্বা সবাই দেখতে গেছে। দেখতে গিয়ে তারা দেখলো, ওখান থেকে যখন ফিরে আসলো মেয়েটা কারো কাছে শেয়ার করতে পারছে না, তো কেমন করে কি দেখে আসলো, ওরা আলোচনা করছে, আর মেয়েটা সাইড দিয়ে শুনছে। এটাই তো হয়। তো প্রথম শর্ত হচ্ছে তোমাদের স্বনির্ভর হতে হবে। প্রথম শর্ত, হাই স্কুলের টিচার হও, উকিল হও, ব্যবসা করো, ইন্টারপ্রিটার হও, সেট আপ হও, যে কোনো প্রফেশন, প্রথমে তোমাকে স্বাবলম্বী হতে হবে। তোমাদের নিজে রোজগার নিজেই করতে হবে। এই জায়গাটা তোমাদের যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারো, তাহলে তুমি তোমার বাবাকে, মাকে, কাকাকে, বড় আব্বাকে, তোমার জেঠাকে বলতে পারবে যে আমি, কারণ যাওয়া উচিত এই জন্য। মেয়েটা যদি ছেলের বাড়িতে প্রথম থেকে তার বাথরুমটা কেমন আছে, তার শোয়ার রুমটা ভালো আছে কিনা, তো দেখবে মেয়েরা ওই পরিবেশে গিয়ে আমি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, সেই ভাবনাটা তো ভাববে মেয়েরা। অথচ উল্টাটা হয়, যার বাড়িতে ছেলেটা থাকবে না সে আবার প্রথমে দেখছে মেয়েটাকে, তারপরে। আর মেয়েটাকে সবসময় একদম কষ্টকর, আমি বারবার দেখেছি যে মেয়েরা অনেক সময় কল্পনার স্বামী আসছে, দেখে গেল কিছুক্ষণ পরে
বা 7 দিন 1 মাস পরে আসলো যে না আমাদের পছন্দ হয়নি বা অ্যান্সারই দিল না, তাহলে কি ও আর চোখে তার কল্পনার স্বামীকে এঁকেছিল, দেখেছিল, বুঝেছিল, তারপরে দেখছে যে উত্তর নেই। কিছুদিন পরে আবার 6 মাস পরে আবার দেখতে এলো ছেলে, আবার সে কল্পনা করছে তার বাড়িটা কেমন হবে, তার মাটা কেমন হবে, তার শ্বশুরটা কেমন হবে, হ্যাঁ ভাবছে ভাবছে ভাবতে কিছুদিন পরে উত্তর এলো না আমাদের পছন্দ না। এই জায়গাটাকে তোমরা যদি স্বাবলম্বী হতে পারো, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো এবং অর্থটা ইনকাম করতে পারো, তাহলে তোমরা কি দেখবে একদম স্বনির্ভর। তোমরা স্বেচ্ছায় বলতে পারো বাবা তুমি যে যার সঙ্গে বিয়ে দিচ্ছ সেখানে আমাকে সারা জীবন থাকতে হবে, আমি সেখানে তার বাথরুমটা কেমন আছে, তার ঘরের পরিবেশটা কেমন আছে, তার আনুষঙ্গিক পরিবেশটাকে আমার দেখার প্রয়োজন আছে। তুমি যদি ইনকাম করো তাহলে বলতে পারো, আর যদি তুমি ইনকাম না করো তাহলে বলবে মেয়েটাকে কোনোরকম করে বিয়ে দিলেই চলে যাক বাবা আমি বাঁচি। বেশিরভাগ বাবা মারা আমরা এটা করি। তোমরা আজকে প্রতিজ্ঞা দাও যে আমি আগে দেখতে যাব। হয়তো সমাজ মেনে নিবে না, কিন্তু আন্দোলনকারী তোমরা হবে, হবে তো। ইতিহাস তো তোমরা রচনা করবে, হ্যাঁ ওই ইতিহাসটা রচনা, ইতিহাসের পাতায় তোমাদের নাম থাকে, হ্যাঁ তোমরা করবে। প্রথম শব্দ হচ্ছে পড়াশোনা ভালো করা, পড়াশোনা ভালো করা। পৃথিবীর যে যাই বলো, যে যেখানেই বলো, পৃথিবীর 90% ভালো কথা বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। তোমরা যখন এরিস্টটল পড়ছো বা পড়াচ্ছে পল সায়েন্স, তখন এরিস্টটলকে তুমি যদি বুঝতে হয় তার যে দর্শন, তার যে লেখা, তার যে চিন্তা ভাবনা, সেটা তো বইয়ের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করেছে। রবীন্দ্রনাথ যে 81 বছর বেঁচে ছিল, তার জীবনের কি কর্মপন্থা ছিল, কি মানুষের জন্য ভেবেছিল, কিভাবে চলতে হবে, কিভাবে সমাজ করতে হবে, সে তো বইয়ের মধ্যে লিখে রেখেছে। সেটা যদি তুমি আত্মস্থ করো, তুমি যদি পড়ো, তোমার ভিতরটা আলোকিত হবে, জল করে আলো জ্বলবে। এবং তুমি যখন ভালো ভালো কথা বলবে রবীন্দ্রনাথ থেকে, নজরুল থেকে, সক্রেটিস থেকে, শেক্সপিয়ার থেকে, তখন তোমার ভিতরটা জ্বলবে। কথা বলার সঙ্গে সঙ্গে মানুষরা বলবে যাও এটা পড়াশোনা। কিন্তু আমরা ওই পড়াশোনার জায়গাটাই আমাদের অবহেলা, কোথাও যেন ঘাটতি। আড্ডা মারলে মনে হচ্ছে আনন্দ হচ্ছে, গল্প করলে মনে হচ্ছে খুশি খুশি ভাব, কিন্তু তুমি যদি বইয়ের মধ্যেই যদি নিজেকে নিয়োজিত করতে পারো, এটা অভ্যাস করে 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 তোমার অভ্যাসে দাঁড়াবে। নতুন নতুন ওই কালো অক্ষরে ভিতরে ভিতরে কি সুন্দর কথা লেখা তোমরা জানো না। একটা লাইব্রেরি মানুষকে ডাকে আসো আমাকে পড়ো, বইগুলো বলছে আমি সাদা খাতার মধ্যে সুন্দরভাবে কালো অক্ষর সাজিয়ে রেখেছি, সমস্ত মানুষের আলোকিত কথাগুলো আমি লিখে রেখেছি, তোমরা আসো আমাকে পড়ো। তোমরা সেটাই অবহেলা করছো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিচ্ছু নেই, সত্যি বলছি কিচ্ছু নেই। শুধু খালি সামান্য একটা তৃপ্তি দেখলে মনে হয় খুব ভালো লাগবে। এই ভালো লাগাটা তুমি যদি বইয়ের মধ্যে ঢুকাতে পারো, পৃথিবীতে বই কাউকে ঠকায়নি। ইতিহাস বলছে যারা বইকে আত্মস্থ করেছে, যারা পড়াশোনাকে আত্মস্থ করেছে, সে বলছে কেউ আমাকে ঠকায়নি। তোমাকে যদি কালকে তুমি উকিল হও, তাহলে তুমি দেখবে পরশু দিন থেকে ইনকাম করছো। তুমি যদি ভালো একটা সাবজেক্ট নিয়ে ইংরেজি বাংলা অনার্স নিয়ে যদি ভালো আত্মস্থ করো, তারপরের দিন তুমি টিউশনি পড়াতে পারবে, ইনকামটা তোমার সহজ হয়ে যাবে। তোমার কাছে থ করে মানুষ পড়তে আসবে। এই যে জায়গাটা তোমাদের এই 2 বছরে বা 1 বছরে আত্মস্থ করতে হবে। এবার এই আত্মস্থ করতে করতে মানুষের পড়াশোনাটা মাত্র 10 থেকে 12 বছরের মধ্যে যদি জীবনটা গড়াতে পারে, 4 থেকে 5 বছর, মাধ্যমিক 9, 10, 11, 12 আর 3 বছর, 7 বছরের মধ্যে জীবনটাই আলাদা বদলে যাবে। আর যদি তুমি পড়াশোনাটাই না করো, তাহলে তুমি দেখবে আস্তে 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 পিছিয়ে যাবে। কখনো কখনো মানুষের স্বপ্ন থেকেও মানুষ বড়। তুমি যে স্বপ্ন করছো খুব ছোট্ট স্বপ্ন,
কোনোরকম করে 2 বছর কাটাতে পারলে আর হাই সেকেন্ডারি একটু রেজাল্ট করতে পারলে এইরকম একটা ছোট্ট স্বপ্ন নিয়ে আসে। আমার স্বপ্নকে বড় করতে হবে, স্বপ্নকে আরো বেশি বড় করতে হবে, দূর আকাশের দিকে। তুমি যদি একটা স্বপ্ন টুকরা দিকে তাকাও তাহলে দেখবে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছ। যদি তুমি জানলা দিয়ে দেখো তাহলে বিরাট একটা জায়গা দেখো, আর তুমি এর ছাদের উপরে যদি দেখো তো বিরাট আকাশ দেখতে পাচ্ছ। তুমি যদি প্রকৃত আকাশকে দেখতে চাও তাহলে তোমাকে বইয়ের মধ্যে ঢুকতে হবে। এই বইয়ের মধ্যে যে যতটা ঢুকতে পারবে, ভিতরে যেতে পারবে, সেই যতটা গেইন করবে। নিজেকে মনে হবে আমি অন্যরকম একটা মানুষ তৈরি হচ্ছে। যখন তোমার ভিতরে আস্তে 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 সমস্ত মানুষের বই ভালো লেখাগুলো ভিতরে হার্টে তোমার ঢুকে যাবে, তোমার ভিতরটা আলোকিত হবে, তুমি জলজল করবে, ভিতরটা তোমার জলজল করবে, তোমার চোখ চামড়ি সমস্ত কিছু ভিতর থেকে সন্তুষ্ট হবে। প্রত্যেকটা টিচারে তুমি সুন্দরভাবে উত্তর দিতে পারবে। টিচাররা বলবো মেয়েটা ভালো পড়াশোনা করছে। এই জায়গাগুলো তোমাকে ভাবতে দিচ্ছি। হ্যাঁ, আড্ডা মারো, পড়ার আড্ডা মারো, শেখার আড্ডা মারো, গল্প করবে, গান করবে। গানটাও একটা ভালো সঙ্গীত। মানুষের 3টা কোরআন শরীফটা যদি তুমি আত্মস্থ করতে পারো তাহলে তোমার কোরআন শরীফটা তোমার মধ্যে আলোকিত হবে, জ্বলবে, ভিতর থেকে জ্বলবে। আমি তোমাদের বিনয়ের সঙ্গে বলবো তোমরা পড়াটাকে ভালোবাসো। যতক্ষণ পড়াটা ভালোবাসবে, যেদিন ছুটি হবে সেদিনেই যাবে, যেদিন স্কুল করবে সেদিনেই তোমাদের আসতে হবে। কোথাও যেন একটা আমাদের পুরো মানে শর্টকাট রাস্তা খুঁজে আমরা। পৃথিবীতে শর্টকাট বলে কিছু নেই। শর্টকাট প্রশ্ন উত্তর হয় না, শর্টকাট তোমার রাস্তা হয় না। কখন যেটা শর্টকাট হয় সেটা দুর্বিষহ হয়, খারাপ হয়, নিজেকে ভালো হয় না। আমি তোমাদের বিনয়ের সঙ্গে বলবো তোমরা পড়াশোনাটাকে ভিতর থেকে করো। কে কে ভিতর থেকে করছো? আড্ডা দিচ্ছ, তুমি না পারো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো এই প্রশ্নটা আমি বুঝলাম না, এর উত্তরটা বুঝলাম না, আমার হাতের লেখাটা খারাপ, এই লেখাটা আমি কি করে সংশোধন করবো, আমার লেখাটা একটু বাম লিখে গেছে। মানুষ অনুকরণ করলে, অনুসরণ করলে, ও নিজেকে ডেভেলপ করলে হবেই হবে। একমাত্র বই মানুষকে ফাঁকি দেয় না। তুমি যে যাই বলো, বই থাকবে, আজও আছে, সারা জীবন থাকবে। আর বাদ বাকি সব পৃথিবীতে আসবে, এক একটা টেকনোলজি আসবে, আবার চলে যাবে। তোমাদের মধ্যে ইনোভেশন আইডিয়া নিতে হবে, ভালো ভালো কনসেপ্ট নিতে হবে, ভালো ভালো ভাবনা ভাবতে হবে, তাহলে তুমি ভাবতে পারবে। তুমি এই একটা করে কবিতা লেখো দেখি, একটা করে গল্প লেখো দেখি, দেখবে তুমি নিজেকে অন্য জায়গায় চলে যাচ্ছ। ছোট্ট করে একটা গল্প লেখো, তুমি হস্টেল জীবনটা কেমন তোমার কাছে সেটা লেখো, এখানে প্রতিষ্ঠানটা কিরকম সুন্দর সেটা বর্ণনা করে লেখো, লিখবে, তুমি আস্তে আস্তে অন্য জগতে চলে যাচ্ছ। এই ভাবনাগুলো তোমাদের ভাবতে হবে। যদি ভাবতে না পারো তাহলে বলছে, একজন বলছে তুমি যদি একদিনের আনন্দ পেতে চাও তাহলে তুমি বনভোজ করো। একদিনের যদি আনন্দ পেতে চাও তাহলে তুমি বনভোজ করো। বনভোজ যখন বনভোজ হলো পিকনিক খেয়ে দিয়ে যখন শেষ হয়ে যাবে আনন্দটা ফুরিয়ে গেল। যদি তুমি 1 বছরের আনন্দ পেতে চাও তাহলে ভ্রমণ করো, ঘুরো, দেখো, এই তারপর ক্লান্তি এসে যাবে, ঘুরতে ভালো লাগছে, বাড়ি যাবে। আর যদি তুমি 1 বছরের আনন্দ যদি পেতে চাও তাহলে তুমি বিয়ে করো, খুব আনন্দ করো। বিয়ে হলো, আনন্দ হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, এই ঝামেলা ওই ঝামেলা সমস্ত কিছু আছে। আর যদি তুমি 5 বছরের আনন্দ পেতে চাও ঘোরো। আর যদি সারা জীবনের আনন্দ পেতে চাও তাহলে তুমি বই পড়ো, সারা জীবন আনন্দ পেতে। 1 বছরের একদিনের আনন্দ পিকনিক, 1 বছরের আনন্দ বিয়ে, 5 বছরের আনন্দ ঘোরা, তাই তো? আর সারা জীবন যদি আনন্দ পেতে চাও তাহলে তুমি বই পড়ো। বইটা মানুষের বিরাট পৃথিবীর শ্রেষ্ঠ উপহার বই, কিন্তু সেই বইটাকে আমরা ভুলে যাচ্ছি। এটাই আমাদের ট্র্যাজেডি, এটাই আমাদের দুঃখ। তোমাদের সৌভাগ্য আজকে তোমাকে দৌড়ে ঝাঁপিয়ে ওখানে ওখানে প্রাইভেট পড়তে যেতে হয় না। তোমরা একটা নির্দিষ্ট সার্কেলে, খাওয়াটা ঠিক টাইমে হচ্ছে,
ঘন্টাটা ঠিক টাইমে বাজছে, খাওয়াটা মাসিরা তরকারিটা ওরা ওদের ডিউটিটা ঠিক পাঞ্চুয়াল ভাবে করছে, তোমরা তোমাদের ডিউটিটা টিচার ঠিক তোমাকে পড়াচ্ছে, হস্টেলের গেটটা ঠিক সময় লাগিয়ে দিচ্ছে, কারেন্টটা চলে গেলে মোটরটা ঠিক সময় তোমার জেনারেটর চালিয়ে দিচ্ছে। তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তুমি ঠিক চলছো? তুমি কি তোমার রাস্তায় আছো? যদি তোমার রাস্তায় তুমি না থাকো তাহলে এখনো সময় আছে, তুমি যে নিজেকে শুধরে নাও, নিজেকে চেঞ্জ করে নাও। যত তুমি নিজেকে চেঞ্জ করবে তত তুমি ভালো থাকবে। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো সুন্দর করে আবার রিপিট করে সারাংশকে বলতে পারবে, বেরিয়ে আসবে। সেটা মানে বই পড়ে আমরা একটা কাজে লাগবে, যেটা যেটা এখন করছি সেটা আমরা পরবর্তীকালে যেটা জানি না সেটা বুঝতে পারবো যে হ্যাঁ এটা নিয়ে এটা চললে এটা ঠিক হবে, এটা হবে, তাই বলে বই পড়তে বলেছে। নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, কিছু একটা হতে হবে, তাহলেই আমরা সমাজে দাম পাবো, যেটা আমরা সাধারণত মেয়েরা পাই না। আর তার জন্য আমাদের সবথেকে প্রয়োজন বইয়ের শিক্ষাটা আমাদের অবশ্যই লাভ করতে হবে, তাহলে আর অভ্যাস দাঁড় করা দাও আস্তে আস্তে। প্রতিদিন অনুযায়ী আমাদের ভালো করে লিখতে হবে, যেটা পড়া যায় সেটা ভালো করে বুঝতে হবে, বোঝার পর রাত্রিবেলা ঘুমানোর সময় সেটা ভালো মেমোরাইজ করতে হবে, হাসিয়ে আনতে হবে। প্রতিদিন অভ্যাস করে এভাবে আমাদের 7 দিন কষ্ট হবে, 7 দিনের পরে খুব সহজ হয়ে যাবে, একটাও পড়া ভুলবে না। 7 দিন করো, অভ্যাসে দাঁড়িয়ে যাবে। ঘুমার সময় আমার কোন টিচার কি পড়ালো, কোন টিচার কিভাবে হাসলো, কিভাবে গল্প করলো, কিভাবে পড়ালো, সুন্দর করে মাথায় আস্তে আস্তে ভাসিয়ে আনতে হবে। প্রথম প্রথম ঘাম ধরে যাবে, ঘামবে, এই তো মনে আসছে না, এই তো মনে আসছে না, স্যারটা তো ভালো বলেছিল। তারপর আস্তে আস্তে দেখবে 7 দিন করার পর সুন্দরভাবে মাথা সেট হয়ে গেল, তখন তারপরের দিন সহজ হয়ে যাবে, তারপরের দিন আরো সহজ হয়ে যাবে। এইভাবে 7 দিন কষ্ট হবে, তারপরে 8 দিনের বেলায় সহজ হয়ে যাবে, তোমার একদম পড়াটাও সহজ হয়ে যাবে। ইংরেজি, বাংলা, অঙ্ক যা আছে যা দিক আছে, বোঝা গেল? আর কি বলো? হ্যাঁ, আমাদের ছেলেদের আর মেয়েদের মধ্যে পার্থক্য, আমাদের পার্থক্য হয় যে ছেলেরা যখন জন্মগ্রহণ করে তখন মানে ছেলে বাবারা সবাই খুশি হয়ে যায়, এমনকি মেয়েদেরকে যখন 18 বছর বয়স হয়ে যায় তাদেরকে দিয়ে দেওয়া হয়। এমনকি ছেলেদেরকে পড়াশোনা করানোর জন্য তাদেরকে ভালো হোস্টেল বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়, কিন্তু মেয়েদেরকে সেটা দেওয়া হয় না। তো এখন এই যুগটা মানে এই যুগটা পাল্টে গেছে, তবু গ্রাম জায়গায় এখন হতেই থাকে, কিন্তু এটা আমাদেরকে বদলাতে হবে, এটা আমাদেরকে শিক্ষা মানে এটা আমাদেরকে পড়াশোনা করে আরো উঁচু জায়গায় যেতে হবে, এবং এমনকি বাবা মাকেও দেখাতে হবে যে আমরা মেয়ে হয়ে বাঁধতে এটাও করতে পারি, যে ছেলেরা শুধু পারে না, যে আমরা পাই। ঠিক। বলো আর কি বললে? ডিপার্টমেন্ট কাজ করছে, তোমরা জানো না। সবার উপরে মোস্তাক সাহেব, তারপরে হক সাহেব, তারপরে জিবি মনিটরিং কমিটি, তারপরে মোস্তাক সাহেবের যারা স্টাফগুলো আছে তারা, তারপরে তারা যারা বিড়ি বাঁধছে, যে একজন বিড়ি বাঁধছে ঔরঙ্গাবাদের কোনো এক প্রত্যন্ত গ্রামে বিড়ি বাঁধছে, তার টাকা বিড়িটা বিক্রি হচ্ছে, সেখানে ইনকাম হচ্ছে, সেই ইনকাম থেকে আমাদের প্রতিষ্ঠানে দিচ্ছে করে চলেছে। ওই একটা গরিব মেয়েরও অবদান আছে। এই যে তাকে দেখুনি, ভাবুনি, চিন্তা করুনি, প্রত্যন্ত গ্রামে বিড়ি বাঁধছে, সে তার বিড়ি বাঁধার দৌলতে বিক্রি হচ্ছে, সে প্রতিষ্ঠান। তোমরা যে কত ভালো জায়গায় আছো, তোমরা নিজেকে চাষ করতে পারছো। যদি একবার অনুধাবন করতে পারতে তাহলে তোমরা পড়া ছাড়া কিছুই বুঝতে পারবে। এটাকে আমি আবার 1 সপ্তাহ পরে এই আজকের দিনে এই সময়ে আবার বলবো তোমাদের কার কি প্রোগ্রেস হয়েছে, আর তোমরা সেদিন আমাকে তোমার ভালো মন্দ গুণগুলো সুন্দর করে লিখতে পারবে, এত অবলীলায় করে লিখতে পারবে। বোঝা গেল? নাম দিয়ে ঠিকানা দিয়ে তোমার ভালো গুণ